জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে বললেন স্পিকার। জাতীয় স্মৃতিসৌধ শহীদ জিয়া বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা। সোমবার দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মির্জা আব্বাসকে দেখতে এবার কেয়ারে তারেক রহমান। আজও পাম্পে জ্বালানি সংকট, রোববার থেকে সরবরাহ স্বাভাবিক হবে দাবি সড়ক ও রেলমন্ত্রী। ট্রেনে ঈদ যাত্রা শুরু হবে না, শিডিউল বিপর্যয়। এবং তেল আবিবে ফের ইরান হিজবুল্লাহর হামলা, রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নিল যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে জনগণ একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। বলেন, জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, যা কার্যকর সংসদ গঠনে অন্যতম চ্যালেঞ্জ। সাভারে জাতীয় স্মৃতিসৌধ সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। সকাল 10:15টার দিকে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পুষ্পস্তবক অর্পণ শেষে স্পিকার বলেন, বর্তমান গণতান্ত্রিক সংসদ আগামী দিনে জনগণের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে। আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হয়। একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য এই সংসদ সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবে। অগণতান্ত্রিক মাফিয়া সরকারের বিরুদ্ধে 17 বছর সংগ্রামের পর 2024 সালের জুলাই আগস্ট মাসে স্বৈরাচারকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি। এই মহান সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার দুপুরে দোয়া ও মোনাজাতের পর ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার ও ডেপুটি স্পিকার। শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার বলেন, ওয়াকআউট সংসদীয় রীতিনীতি এমন কার্যক্রমে ফেসিবাদ যাতে ফিরে না আসে সেদিকে বিরোধী দলকে আরও সতর্ক থাকতে হবে। আশা করব আগামী দিনগুলোতে ওয়াকআউট করার সময় তারা আরও সতর্ক থাকবেন, এমন কিছু করবেন না যাতে ফ্যাসিস্টের আবার পুনরুত্থান হওয়ার সুযোগ হয়। আগামী দিনগুলোতে গণতন্ত্র যাতে আর ব্যাহত না হয়, গণতন্ত্রের প্রতি কোনো ধরনের আঘাত যাতে আর না আসে, সেজন্য আমরা সকল রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধ থাকব। বলেন, জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, যা কার্যকর সংসদ গঠনে অন্যতম চ্যালেঞ্জ। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে ডিসিশন নেবে সেটাই সবার মান্য করা উচিত। নিরপেক্ষতার স্বার্থে দল থেকে পদত্যাগ করেছেন বলেও জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। 34 বছরের পুরানো দল বিএনপি থেকে পদত্যাগ করেছি, যাতে বিরোধী দলের আস্থার মধ্যে কোনো ঘাটতি না থাকে, এবং মাননীয় ডেপুটি স্পিকার তিনিও এই ধরনের উদ্যোগ গ্রহণ করেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সোমবার দিনাজপুরে প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে অবৈধভাবে খাল বিল দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। শুক্রবার দিনাজপুর ও লক্ষ্মীপুরে দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। প্রতিনিধিদের তথ্যে মাহমুদা আক্তারের প্রতিবেদন। দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে প্রকল্প এলাকা পরিদর্শনে যান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ। এ সময় তিনি জানান, 16 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এর ফলে কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে এবং সরাসরি এর প্রভাব পড়বে জিডিপিতে। দেশের অর্থনীতির মধ্যে যে একটা
পজিটিভ রোল প্লে করতে পারে খাল খনন এবং পুনর্খনন, এবং জলাবদ্ধতা দূর করতে পারে, এবং বর্ষাকালে অতিরিক্ত পানি হলে বের করে দেওয়া যায়। এটা আমাদের নির্বাচনী অঙ্গীকার। তারই ধারাবাহিকতায় আগামী 16 তারিখ ইনশাল্লাহ এই খাল পুনর্খনন উদ্বোধনের মাধ্যমে এই কর্মসূচি শুভ সূচনা করবেন। এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী, ওয়াপ্তা, জকসিন ও মান্দারি খাল পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। অবৈধ দখলদার এবং যারা বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ফেলেন তাদের বিরুদ্ধে হুঁশিয়ারও দেন তিনি। খাল খনন কর্মসূচি অব্যাহত থাকবে, পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন, যে যারা অবৈধভাবে দখলদার এবং এই যে বিভিন্ন ময়লা আবর্জনা বর্জ্য এখানে ফেলেন তারা আরও বেশি সজাগ এবং সতর্ক হতে হবে। অন্যদিকে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে সরকারের 180 দিনের পরিকল্পনার অগ্রগতি নিয়ে আলোচনার অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এর আগে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতাল পরিষ্কার করতে 6 ঘন্টার আলটিমেটাম দেন মন্ত্রী। 180 দিনের কর্মসূচি আমি দিয়ে গেছি, সেটা কিছুটা ফলো আপ করলাম, সামনে আবার বসে দেখব কাজের কতটুকু অগ্রগতি হয়েছে। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। এ সময় পাবলিক পরীক্ষা আইন পরিবর্তনের চেষ্টা চলছে বলে জানান শিক্ষামন্ত্রী। 1980 যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন, সেই পাবলিক পরীক্ষা 1980 কে পরিবর্তন আনার চেষ্টা করছি। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের অপারেশনের পর এখন অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন তার ছেলে মির্জা ইয়াসির। আজ তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে না। এদিকে শুক্রবার জুমার নামাজের পর তাকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন রাষ্ট্রপ্রধান। ইরানে মার্কিন ইসরায়েলের হামলার জেরে রাজধানী ঢাকায় জ্বালানি তেলের সংকট এখনও কাটেনি। রাজধানীর বিভিন্ন তেলের পাম্পে গণপরিবহন সহ যানবাহনের অপেক্ষার দীর্ঘ সারি। চালকরা বলছেন সংকটের কারণে মূল্যবান কর্মঘণ্টা নষ্ট সহ ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর্থিকভাবেও। এম আর আসাদের প্রতিবেদন। মার্কিন ইরান যুদ্ধের সপ্তাহ পেরোলেও রাজধানীতে কাটেনি জ্বালানি তেলের সংকট। তেলের পাম্পে মিলছে না চাহিদা মোতাবেক তেল, ফলে দীর্ঘ সারিতে অপেক্ষমান যানবাহনের চালকরা। সারাদিন তো পাম্প বন্ধ রাখে, এখন একটু খুলছে 7টা, 7:30 বাজে, 8টা বাজে আবার বন্ধ করে দেয়। এলাকায় আপনার টিপ মেরে টাকা পাই না, গাড়ি বন্ধ করে না, মালিকের জমা ঠিকই দেওয়া লাগে, আমরা গাড়ি চালাই টাকা পাই না। নিজস্ব বাস আছে না, এই এনা ট্রান্সপোর্ট, তারপরে যে লাবিবা, এদের নিজস্বটা সিন্ডিকেট চলতেছে আর কি। মোয়াখালী বাস স্ট্যান্ড আপনার এগুলো কোনো কাপড় ভ্যান কোনো তেল দিচ্ছে না। সর্বোচ্চ তো 10 লিটার আমি শুনছি দেয়, আর সাউদানে 20 লিটার দেয়। তো 20 লিটার তো আমি সর্বোচ্চ 2 ট্রিপ বা 3 ট্রিপ মারা সম্ভব। যদি আমি গাজীপুর একবার আউটডাউন করি তো শেষ 20 লিটার। তেলের জন্য অপেক্ষার প্রহর গুনতে গিয়ে গ্রাহক পড়ছেন আর্থিক ক্ষতির মুখে। নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা। গেছে কালকে 2.5 ঘন্টা থাইকা 5টা তেল নিচ্ছি। ঢাকার বাইরে গেলে তো মনে করেন তেল পাই না, মনে হয় কি আমরা চুরি করতে আসছি, এইভাবে আমাদের সাথে ব্যবহার করে। আর এই যে সিরিয়ালে থাকলে তো মনে করেন 5টা তেল দিবে, মানে তাও ওদের হাত পা দোয়াইতে এই অবস্থা। মোটরসাইকেলের সিরিয়াল তো এখন যেভাবে আছে এভাবে ঠিক আছে, আগে তো ওদিক দিয়ে জ্যাম বাজায়, এখন তো গাড়ি ঢুকতে পারতেছে না। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ সামলাতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তারা। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ উল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এরই মধ্যে ঘরে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। শুক্রবার থেকে শুরু হয় রেলপথে ঈদ যাত্রা। যাত্রীরা বলছেন প্রথম দিন হওয়ায় ভোগান্তি অনেকটাই কম। তবে রেলমন্ত্রী শেখ রবিউল ইসলাম জানিয়েছেন যাত্রীদের নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিতে এবারে রেলে যুক্ত করা হয়েছে 78টি লোকোমোটিভ। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। দোরগোড়ায় কড়া নাড়ছে ঈদ উল ফিতর। এবার ঘরে ফেরার পালা। কাগজে কলমে ছুটির হিসেব খোলা না হলেও ঘরে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। শুক্রবার থেকে ঈদ যাত্রা শুরু হয় রেলপথে। গেল 3 ফেব্রুয়ারি অগ্রিম টিকিট ক্রেতাদের অধিকাংশই এদিন যাত্রা করেন। অনেকেই পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন ভোগান্তি এড়াতে, আবার কেউ ফিরছেন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি মেলায়। আজকে ফ্যামিলিকে দিয়ে আসতে যাচ্ছি ময়মনসিংহ, আবার কালকে ব্রেক করব যমুনা দিয়ে। মনে আনন্দ বাড়িতে যাচ্ছি, এটা একটা
ঢাকা অনেক দিন ধরে আছি, বাড়িতে যাওয়া হচ্ছে না, এখন একটা লম্বা ছুটি। তবে ঈদ উপলক্ষে সবাই বাড়ি যাবে, প্রত্যেকের যাত্রা শুভ হোক। শেকড়ের টানে ঘরমুখী মানুষের এই যাত্রার দৃশ্য রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের। যাত্রার প্রথম দিনে দেখা যায় যাত্রীর চাপ খুব একটা বেশি নেই, ফলে অভিযোগও নেই বেশিরভাগ যাত্রীর। স্টেশনে একটু ভিড় কম, আমরা একটু স্বাচ্ছন্দ্যভাবে আসতে পারতেছি। তেমন হ্যাসেল হয়নি, কারণ অনলাইনে কেটেছিলাম তো, আর ঈদ যাত্রা তো অনেক ভালোই লাগছে। তবে অনেকেই অভিযোগ তুলছেন টিকিট, টয়লেট, যাত্রী সেবার মান নিয়ে। এক্ষেত্রে সার্বিক বিষয়ে উন্নয়নের দাবি যাত্রীদের। গেছেবারের তুলনায় এবারের টিকিটটা আমাদের অত্যন্ত টাফ ব্যাপার হয়ে গেছে। সিট নাই তো নাই, কিন্তু স্ট্যান্ডিং টিকিটও আমার মাইমিসিং বন্ধ করা লাগছে, তাও 100 টাকা বেশি দাম। সব কিছু ঠিকঠাক, কিন্তু সার্বিক নিরাপত্তাটা একটু জোরদার করা দরকার। এদিকে ঈদ যাত্রার প্রথম দিনে রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান রেলমন্ত্রী শেখ রবিউল ইসলাম। পরিদর্শন শেষে তিনি বলেন, নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিতে এবারে রেলে যুক্ত করা হয়েছে 78টি লোকোমোটিভ। আমরা 78টি লোকোমোটিভ যুক্ত করতে পেরেছি। আরো 2 দিনের মধ্যে কয়েকটি লোকোমোটিভ যদি যুক্ত হয়ে যায়, মোটামুটি চাপ থাকলেও ম্যানেজ করতে স্বস্তির সাথে সক্ষম হব বলে মনে করছি। ঈদ যাত্রায় কোনো শিডিউল বিপর্যয় হবে না বলেও দাবি করেন মন্ত্রী। জনবান্ধব রেলওয়ে গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি। রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই, যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজন। ঈদের যাত্রা সকলের হোক ভোগান্তিমুক্ত আর নিরাপদ। বাংলাদেশ রেল ব্যবস্থা দিন দিন হবে আরও উন্নত, এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে লক্কর-ছক্কর গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। সকালে ডিএমপির যুগ্ম কমিশনারের নেতৃত্বে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেড়িবাঁধ এলাকায় বেশ কয়েকটি গাড়ি মেরামত কারখানা পরিদর্শন করেন তিনি। পরে গাবতলী বাস টার্মিনালে যুগ্ম কমিশনার সাংবাদিকদের বলেন, লক্কর-ছক্কর গাড়ির জন্য যাত্রীরা ভোগান্তিতে পড়েন, এজন্য এসব যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এমদাদুল হক খানের রিপোর্ট। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্নে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার সকালে লক্কর-ঝক্কর গাড়ির বিরুদ্ধে অভিযানে নামে ডিএমপির ট্রাফিক বিভাগ। মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন বেশ কয়েকটি গাড়ি মেরামত কারখানায় অভিযান চালায় তারা। লক্কর-ঝক্কর গাড়িকে রং করে নতুন করার অভিযোগ অস্বীকার করেন কারখানা মালিকরা। নতুন গাড়ি নতুন করছি, আমার পুরাতন কোনো গাড়ি আমার অক্ষবে না। ঈদ উপলক্ষে একটু চাপ হয় আর কি, নতুন গাড়ির চাপ হয়, কিন্তু মেরামতের চাপ তো তেমন হয় না। পরে গাবতলী বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়ার বিষয়ে খোঁজখবর নেন ডিএমপির যুগ্ম কমিশনার। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, লক্কর-ঝক্কর বাসের জন্য ঘরমুখ মানুষের নানা ভোগান্তিতে পড়তে হয়। এ বিষয়ে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। যে সমস্ত বাসগুলো চলাচলের অনেকটা অনুপযোগী থাকে, এই ফিটনেসবিহীন বাসগুলোকে ঠিক করা হয়, ঠিক করে এই বাসগুলোকে চালানো হয়। এর ফলে হয় কি, হঠাৎ করে এই বাসগুলো সব দূরপাল্লায় যাওয়ার সক্ষমতা থাকে না। ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করা, এটা আমাদের কাছে এখন সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি, যাতে লক্কর-ঝক্কর বাস এখানে নামতে না পারে। আর 2 নম্বর হচ্ছে যাতে অতিরিক্ত ভাড়াটা আদায় না হয়। অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার বিষয়ে তিনি বলেন, সরকার নির্ধারিত বাস ভাড়ায় নিচ্ছে পরিবহনগুলো, তবে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। যে ভাড়াটা বিআরটিএ নির্ধারণ করে দিয়েছে, সে ভাড়াটা যেন সবাই আদায় করে, এবং এটা আমাদের কাছ থেকে স্পষ্ট মেসেজ। আমরা 2টা কাউন্টারে দেখেছি 790 টাকার জায়গায় তারা 750 টাকা নিচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে কাগজ আছে, আমরা কাগজ দেখেছি। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। পত্রিকার পাতায় বসন্তের এখন ভরা বার্ধক্য। ঠিক এমন সময় বইমেলা প্রাঙ্গণেও বাজছে বিরহের সুর। নানা প্রতিকূলতা আর বাস্তবতার দেয়ালে পিঠ ঠেকিয়ে এবার মেলা শুরু হয়েছিল কিছুটা দেরিতে 26শে ফেব্রুয়ারি। ক্যালেন্ডারের হিসেবে মেলার আয়ু আর মাত্র 48 ঘণ্টা। আজ ছিল মেলার শেষ শুক্রবার। বইপ্রেমীদের প্রাণের মেলায় আছড়ে পড়া শেষ জনসমুদ্র। বেলা শেষের বইমেলার সে গল্পই থাকছে মনিরুল ইসলামের প্রতিবেদনে। আক্ষরিক অর্থেই বইমেলা লেখক পাঠকের মহামিলনের। বিকেলের রুগ্ন রোদের দীর্ঘ ছায়ায় অগণিত পাঠকের পদচারণায় মুখর ছিল প্রতিটি স্টল। নতুন বই প্রকাশের সংখ্যা কিছুটা কম থাকলেও পাঠকের হাতে হাতে শোভা পাচ্ছিল প্রকাশিত প্রিয় বইগুলো। কাগজের গন্ধ আর কালির ছোঁয়ায় এক অলিখিত মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সৃজনশীল এই মানুষগুলো।
সাহিত্য সংস্কৃতির যে মেলবন্ধন, লেখক পাঠক প্রকাশকদের যে মেলবন্ধন, সেটি একটা প্রাণের রূপ নেয় এই বইমেলা। অনেক বই সিলেক্ট করেছি কিন্তু আমি অল্প বই কিনেছি। সকলে অনেক আশা নিয়ে আনন্দ নিয়েই কিন্তু বইমেলা উপভোগ করতে আসি। এবারের চিত্রটা সত্যি খুবই আলাদা। অনেক মানুষের ভিড় দেখতে পছন্দ করি, অনেক বইয়ের দোকান, অনেক স্টল দেখতে পছন্দ করি। বা এবার আপনি জানেন যে প্যাভিলিয়নগুলো হচ্ছে তেমন একটা নেই, তারা সবাই স্টল হিসেবে ছোট ছোট আকারে বসেছে। মেলা চত্বরে দাঁড়িয়ে কথা বলছিলেন প্রবীণ লেখক থেকে শুরু করে নবীন পাঠক। কারো কণ্ঠে তৃপ্তি, কারো চোখে মেলার সমাপ্তি নিয়ে একরাশ বিষাদ। 1 মাস না হতেই ভাঙছে এই অক্ষরের সংসার। অনেক দেরি করে হলেও এবছর বইটা করলাম এবং আমার এখন এই বইটা হাতে পেয়ে মনে হচ্ছে যে আসলে বই চাইলে আমি প্রত্যেক বছর আরো 2-1টা করে করতে পারি। আমার 2টি বই, প্রথমটির নাম হলো বিশ্বধর্মের জ্ঞানকোষ এবং দ্বিতীয়টির নাম হলো বরিশালের নারী চরিতা বিধান। 2টা বই ভাষা প্রকাশ থেকে বের হয়েছে। এটা মূলত একটা কবিতার বই, কাব্যগ্রন্থ। এখানে 50টি কবিতা আছে। মেলার স্থায়িত্ব কম হওয়ায় আক্ষেপ থাকলেও প্রকাশকদের চোখে মুখে ছিল না লাভ লোকসানের গাণিতিক কোনো হিসেব নিকেশ। তাদের কাছে বইমেলা মানে কেবল বাণিজ্য নয়, বরং শেকড়ের টানে ফিরে আসা এক মিলন মেলা। প্রকাশকরা মূলত অংশগ্রহণ করেছি যে একটা ধারাবাহিকতা রক্ষা হোক, সেই কারণে আমরা এখানে অংশগ্রহণ করেছি। কিন্তু যে বাণিজ্যিক দিক বিবেচনা করলে সেক্ষেত্রে প্রতি বছরের মতন বলা যাবে যে আমরা অনেকটা ব্যর্থ। ফুরিয়ে আসা সময়ের গধূলি আলোই ছিল উৎসব আর বিষাদের এক অদ্ভুত সংমিশ্রণ। পরশু বাদেই মেলার ফটকে যখন তালা পড়বে, তখন রয়ে যাবে কেবল কিছু দীর্ঘশ্বাস আর আগামী বছরের জন্য এক বুক প্রতীক্ষা। বইমেলা শেষ হয়, কিন্তু শব্দেরা বেঁচে থাকে হৃদয়ের অলিন্দে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আবারও তেল আবিবে হামলা করল তেহরান ও হিজবুল্লাহ। এদিকে জ্বালানি সংকট এড়াতে রাশিয়ার তেলের উপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি বলেছেন, অবিলম্বে সমস্ত মার্কিন ঘাঁটি বন্ধ করে দেওয়া উচিত। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। আবারও ইসরায়েলে সমন্বিত হামলা চালায় হিজবুল্লাহ ও ইরান। শুক্রবার তেল আবিবে আবারও মিসাইল ছুড়েছে তেহরান। প্রায় একই সময়ে লেবানন থেকে উত্তরে ইসরায়েল লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ইরাকে বিধ্বস্ত হয়েছে মার্কিন সামরিক শক্তির অন্যতম স্তম্ভ KC-135 রিফুয়েলিং এয়ারক্রাফট। এটির পতন কেবল কারিগরি ক্ষতিই নয়, বরং ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে যুক্তরাষ্ট্রের জন্য এক বিশাল কৌশলগত ও মানসিক ধাক্কা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাব হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। জ্বালানির সংকট এড়াতে রাশিয়ার তেলের উপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS জেরাল্ড ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যদিও এতে যান্ত্রিক জাহাজের ব্যবস্থায় কোনো ক্ষতি হয়নি। কিছু দেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে তেহরান। তবে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নেওয়া দেশের জাহাজকে এই পথ ব্যবহার করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি বলেছেন, অবিলম্বে সমস্ত মার্কিন ঘাঁটি বন্ধ করে দেওয়া উচিত। ইরান শত্রুপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ চাইবে। শত্রুপক্ষ তা প্রত্যাখ্যান করলে তার সম্পত্তির সমপরিমাণ ধ্বংস করা হবে বলেও মন্তব্য করেন মোস্তফা খামেনি। ঐশী আলম, মোহনা সংবাদ। ঈদ ঘিরে ঊর্ধ্বমুখী রাজধানীর মাংসের বাজার। সরবরাহ সংকটের অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। এখনও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। তবে ঈদের অন্যতম অনুষঙ্গ সেমাইয়ের দাম স্থিতিশীল, আর স্বস্তি রয়েছে সবজির বাজারেও। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঈদুল ফিতরের আগেই উত্তাপ ছড়াচ্ছে রাজধানীর মুরগির বাজার। সপ্তাহের ব্যবধানে ব্রয়লারের দাম কেজি প্রতি 35 টাকা পর্যন্ত বেড়েছে, বিক্রি হচ্ছে 230 টাকায়। পাশাপাশি সোনালী জাতের মুরগির দামও বেড়েছে, কেজি প্রতি বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকায়। 2 দিনের পরে ব্রয়লার বাড়ছে 1 কেজি 25 টাকা, আর লিয়ার বাড়ছে 20 টাকা, কক বাড়ছে 20 টাকা। 150 টাকা 60 টাকা কেজি থাকলে তাহলে সবাই সাধারণ মানুষ খাইতে পারে, আমরা সবাই খাইতে পারতো। এখন 220 টাকা কেজি, এখন তো কষ্ট হইতেই আছে। রাজধানীর বেশিরভাগ এলাকায় গরুর মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়। অন্যদিকে হাড় ছাড়া মাংস বিক্রি হচ্ছে 950 থেকে 1000 টাকায়। ঈদের সময় তা আরো বেড়ে যেতে পারে। বেড়েছে খাসির মাংসের দামও, বিক্রি হচ্ছে 1250 টাকা পর্যন্ত। 900 টাকা পর্যন্ত গরুর গোশত সারা বছর
চান্দাইতে। 1250 টাকা রেট আছে সরকারি রেট, কিন্তু আমরা 1200 টাকাও বেশি, 1220 টাকাও বেশি। এদিকে বরাবরের মতোই অস্বস্তি মাছের বাজারে। সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে দাম। গলদা চিংড়ি আর ইলিশের চাহিদা একটু বেশি থাকায় কেজিতে দাম বেড়েছে 300 টাকা পর্যন্ত। তেল পায় না, গাড়ি ভাড়া আসে না, যায় না দূরে, গাড়ি ভাড়া ডবল, এর লেগে 200 টাকা বাইরে গেছে মাছে। আগে আমরা এগুলা 1300-1200 কিনতাম, এখন আমরা 1450-1500 টাকা কিনুন লাগে, কারণ ঈদের জন্য একটু বাড়তি দাম। যেখানে 1000 টাকা কেজি একটা মাছ, তারা এখন 1500 বা 2000 টাকা বিক্রি করে। সিন্ডিকেট এটা থাকবে, এটা আমাদের দেশে আগেও ছিল, এখন থাকবে। এটা আসলে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা দরকার সরকারের। আর এখনো স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। কবে নাগাদ স্বাভাবিক হবে তাও জানেন না বিক্রেতারা। ডিলার আছে, এরা তো তেল ঠিক মতো দিচ্ছে না, 5 লিটার তেল চাইলেই গো নাই। গত 2-3 সপ্তাহ ধরে আমরা সয়াবিন তেল পাই না, আমাদের আগে যেগুলো ছিল ওইগুলো আমরা সেল করতেছি। তবে দাম বাড়েনি কোনো সেমাইয়ের। খোলা লাচ্ছা সেমাইয়ের কেজি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা দরে। বিভিন্ন ব্র্যান্ডের ছোট আকারের প্যাকেটজাত লাচ্ছা সেমাই কেনা যাবে 45 থেকে 70 টাকা দরে। এছাড়া বাংলা সেমাই নামে পরিচিত সাধারণ মানের সেমাই কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা দরে। প্যাকেট লাচ্ছা হলো পিনসেটটা আধা কেজি 140 টাকা, অলিম্পিয়া আছে একটা 390 টাকা, আরেকটা আছে 270 টাকা। এদিকে রোজার শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও বর্তমানে স্থিতিশীল রয়েছে সব ধরনের সবজির দাম। উষা ফিরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে বিচারের আওতায় আনা এবং দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে জুলাই ঐক্য। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির সংগঠক কবি মুন্সি বোরহান মাহমুদ। এ সময় তিনি বলেন, জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু এখন তারা জুলাইয়ের চেতনাকে অবজ্ঞা করছে। ফুটবল আসন্ন ফিফা বিশ্বকাপে ইরান অংশ নিলে জীবন ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তায় ট্রাম্প বলেন, ইরান বিশ্বকাপে অংশ নিলে স্বাগত জানাবেন, তবে তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনায় সেখানে থাকা উপযুক্ত হবে বলে আমি মনে করি না। তবে ফিফা সভাপতি ইনফান্তিনো জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় ইরানের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। এবারে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এবং টুর্নামেন্ট শুরু হবে আগামী 11 জুন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে বললেন স্পিকার। জাতীয় স্মৃতিসৌধ, শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা। সোমবার দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মির্জা আব্বাসকে দেখতে এভার কেয়ারে তারেক রহমান। আজও পাম্পে জ্বালানি সংকট, রোববার থেকে সরবরাহ স্বাভাবিক হবে দাবি সড়ক ও রেলমন্ত্রী। ট্রেনে ঈদযাত্রা শুরু হবে না শিডিউল বিপর্যয়। এবং তেল আবিবে ফের ইরান হিজবুল্লাহর হামলা, রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নিল যুক্তরাষ্ট্র। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।